শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে বসে পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়ার পরপরই 13 জুন ইরানে দূরপাল্লায় ক্ষেপণাস্ত্র আক্রমণ করে ইসরায়েল। এই হামলাকে সমর্থন জানান প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার পশ্চিমা সহযোগীরা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ওই হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার শুরুর দিনই ইরানের সেনাপ্রধান আইআরজিসি প্রধান সহ 9 পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল। এর প্রত্যুত্তরে ইসরায়েলে পাল্টা আঘাত হানে ইরান। এরপর 12 দিনের যুদ্ধের শেষের দিকে B-2 বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় আমেরিকা। বাংকার বিধ্বংসী ওই বোমা হামলার কয়েকদিন পর গত 23 জুন প্রেসিডেন্ট ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেন। এখন পর্যন্ত ইরান ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি সম্পর্কে যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে এবং উভয় পক্ষ যে অবস্থান ধরে রেখেছে তাতে ধারণা করা হচ্ছে যে উভয় পক্ষ মেনে নিয়েছে এই যুদ্ধবিরতি। দর্শক, এই যুদ্ধের আপডেট নিয়ে আজকে কথা বলতে চাই, কারণ ফলাফল ভবিষ্যৎ সবকিছু নিয়ে বিষয় নির্ধারণ করা হয়েছে। টেকসই হবে কি ইরান ইসরায়েল যুদ্ধ? এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন এক্সপার্ট আমাদের সাথে উপস্থিত রয়েছেন। আমাদের সাথে উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত জনাব ডাক্তার শামীম আহসান। আমাদের সাথে রয়েছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক জনাব রাহিদ এজাজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডাক্তার শামীম আহসান স্যার, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে আসলে আপডেটটা কি বা ফলাফল কি হয়েছে, কারণ আমরা দুই পক্ষ থেকে ভেরি ন্যাচারালি দুই ধরনের কথা শুনতে পাই। ইসরায়েল এবং আমেরিকা তারা বলছেন যে আসলে ইরানের পরমাণু যে শক্তি সেটা ধ্বংস করে দেয়া হয়েছে, এবং ইসরায়েল শুরু থেকেই বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন দুটি লক্ষ্যের কথা, যে একটা পরমাণু কর্মসূচি ঘুরিয়ে দেওয়া এবং ইরানের শাসন ব্যবস্থা বদল করা। আবার ইরান যেমন বলছেন যে তেমন কোনো ক্ষতি হয়নি এবং কর্মসূচি একটুখানি পিছিয়ে গিয়েছে, এইটুকুই ক্ষতি শুধু। স্যার, কি হয়েছে আসলে? ইরানের যে পারমাণবিক শক্তি সেটার ভবিষ্যৎ আসলে কি? আমরা এমন একটা সময়ে বাস করছি এবং এই সময়ের যদি আমরা প্রধান বৈশিষ্ট্য চিন্তা করি তাহলে ইংরেজিতে বলে সারফিট অফ ইনফরমেশন। এত বেশি বিভিন্ন দিক থেকে তথ্য আসে যে অধিকাংশ ক্ষেত্রে এই তথ্যের সত্যতা যাচাই তো দূরের কথা, সত্যতার গভীরে যাওয়ার চেষ্টা করাও অনেক সময় সম্ভব হয়ে পড়ে না। তো আমরা যে ইস্যু নিয়ে বা শুরু করেছি সেটা হলো যে এই যুদ্ধের ফলে ক্ষয়ক্ষতি, বিশেষ করে যে দুটো প্রধান পক্ষ ইরান এবং ইসরায়েল, তাদের কি ক্ষয়ক্ষতি হলো। এখানে প্রাথমিক পর্যায়ে আমরা যা বুঝতে পেরেছি তার বেশ কিছুটা আমরা ভিজুয়ালি দেখেছি। অর্থাৎ ইরানকে যখন তারা আক্রমণ করে ইসরায়েল, তখন এই আক্রমণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে কোনো প্রতিরোধ ছাড়া ইরানের আকাশসীমায় তারা খুব ভালোভাবে কোনো বাধায় ছাড়াই ঢুকে যেখানে যেখানে তাদের লক্ষ্য বস্তু সেখানে আঘাত করে চলে গেছে, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক সঙ্গে সঙ্গে আমরা জানতে পেরেছি গণমাধ্যম থেকে। জানমালের ক্ষতি, বিভিন্ন স্থাপনাতে তারা আঘাত করেছে, সেই সব ক্ষতি। তবে মূল লক্ষ্য ছিল যে তারা যেন তাদের এই পরমাণু যে কার্যক্রমের সাথে সম্পর্কিত স্থাপনাগুলো সেগুলোতে যেন আঘাত করতে পারে। এই উদ্দেশ্য তাদের অনেকটা সফল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ওই যে বললাম যে প্রতিরোধ ছিল না, সুতরাং যেখানে কেন ছিল না এটা যদি বলেন। এটা একটা অনেক পুরনো কথায় যেতে হবে, কারণ ইরানকে যে নিষেধাজ্ঞাগুলোর মাধ্যমে গত কয়েক দশকে একেবারেই বলা যায় যে ক্রিপল করে রাখা হয়েছে, এবং তাদের পক্ষে তাদের যাই যুদ্ধাস্ত্র ছিল, যেটাকে এয়ার ডিফেন্স বলে, তার জন্য বিমান থেকে শুরু করে রাডার এটসেট্রা, এগুলো কিন্তু কখনোই আর ইরানের পক্ষে আপগ্রেড করা সম্ভব হয়নি, এবং তারা S-200 S-300 ওপরে যেতে পারেনি। এখন রাডার সিস্টেমে এগুলো অনেক আগেই বিলুপ্ত প্রায় হয়ে গেছে। সুতরাং সেই সব দিক দিয়ে চিন্তা করলে এগুলো প্রথম আঘাতেই ধ্বংস হয়ে গেছে অথবা কর্মক্ষম ছিল না। যদি আমরা এয়ারক্রাফটের কথা চিন্তা করি, সেগুলো কিন্তু একদম পুরনো এয়ারক্রাফট ছিল তাদের, সেই 2000 সালের সময়কার বা তারও আগের। তো সেই ধরনের এয়ারক্রাফট দিয়ে
এখন যেসব বিমান যুদ্ধ বিমান ব্যবহার করা হয় তাদের প্রতিরোধ করা কোনোভাবে সম্ভব ছিল স্যার। সেক্ষেত্রে নিশ্চয়ই প্রশ্ন আসে যে 2 সপ্তাহ তো সময়সীমা বেঁধে দেওয়া ছিল, মানে আমি শুরুটাতে যদি আবার একটুখানি যাই যে পরমাণু কর্মসূচি বন্ধ করার জন্য, কিন্তু এই 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়ার পরে কেন আবার ইসরায়েল হঠাৎ করে তাদেরকে আক্রমণ করে? এটার কারণটা কি স্যার? এটার কারণ এরকম যে ইসরায়েলের মূল উদ্দেশ্য আপনি যেটা বললেন সেটা যেহেতু পরিষ্কার ছিল তাদের কাছে, তারা সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন মনে করেনি। কারণ ইরানের যে একমাত্র বড় শক্তি যেটা আমরা দেখতে পাই সেটা কিন্তু যুদ্ধের প্রান্তরে না, সেটি কিন্তু কূটনীতিতে। এরকম একটা একঘরে বা কোন ঠাসা একটা জাত শুধু কূটনৈতিক শক্তির উপরে ভরসা করে নির্ভর করে তাদের যে জাতীয় লক্ষ্যগুলো সেগুলো কিন্তু সবসময়ই সামনে আনতে পেরেছে, যে কারণেই সব দেশের প্রায় সব বড় শক্তির প্রতিপক্ষ হয়েও তারা তাদের এই পরমাণু কার্যক্রমকে একেবারেই বিলীন হতে দেয়নি। এবং এই যে কূটনৈতিক শক্তি সেটার উপরে তাদের যথেষ্টই ভরসা ছিল, এবং এই কারণেই সম্ভবত আমার মনে হয় যে ইসরায়েল প্রথমেই ধারণা করেছে যে এই কূটনীতির আর কোনো দরকার নেই। তো কূটনৈতিক অবস্থাটা নিশ্চয়ই আবার আপনার কাছে জানতে চাইবো, তার আগে আমি একটু রাহিদ এজাজ আপনার কাছে যেতে চাচ্ছি। এই যুদ্ধের আগেও তো ইসরায়েল আলোচনায় ছিল ফিলিস্তিনে তাদের হামলা চালানো নিয়ে, গাজায়, এবং এই যুদ্ধের মাঝখানেও কিন্তু গাজায় তারা হামলা চালিয়েছে, কিন্তু ওইটা আসলে ওইভাবে হাইলাইটেড হচ্ছে না যেহেতু আমরা এই দুটো দেশের যুদ্ধ নিয়ে বেশি ব্যস্ত আছি। সো আমাদেরকে একটুখানি এই আপডেটটা দিবেন, যেহেতু আপনি সব খবর নিশ্চয়ই রাখেন। গাজার গণহত্যা থেকে দৃষ্টি সরানো কি ইসরায়েলের একটা ম্যান্ডেট ছিল কিনা এই ক্ষেত্রে? আমার কাছে যে প্রশ্নটা আপনি করেছেন একটু আগে শামীম ভাই যেটা বললেন যে প্রতিনিয়ত আপনি দেখি, আমরা নিজেরাই তো প্রফেশনাল কাজে দেখি, বার্জ অফ ইনফরমেশন প্রতিদিন আসে, সেটা দেশে বিদেশে। তো খুব স্বাভাবিক এবং সঙ্গত কারণেই একটা আরেকটাকে ওভারশ্যাডো করে। ধরা যাক কোভিড যখন আসলো, গোটা দুনিয়া তোলপাড় করে ফেললো কোভিডের পরে বাকিটা হলো যখন সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। তোমার উপমায় বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিকঠাক হলো, তখন ধরেন অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াবে, ওটা করতে না করতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো। এরপরে এলো ধরেন গাজায় সেই ইসরায়েলের আবার তার সাঁড়াশি হামলা, লাগাতার হামলা। একটা খবর আমরা এরকম দেখছিলাম যে গত 20 মাসে ইসরায়েল মধ্যপ্রাচ্যের 5টা এরিয়াতে আপনার 35,000 হামলা চালিয়েছে। এখন ধরেন 13ই জুন থেকে যে টানা 12 দিন এরকম ইরানের সাথে সে যুদ্ধে জড়িয়ে পড়লো, তখন কি গাজা শান্ত ছিল? নিশ্চয়ই নয়। ত্রাণ আনতে গিয়ে মানুষ মারা গেছে, বেপরোয়া হামলা চালিয়েছে, তার যে নৃশংসতা সেটার কোনোটাই বন্ধ করা নেই। এবং আপনার এই প্রশ্নে স্ট্রেট চলে আসি, যখন 13ই জুন 200-রও বেশি জঙ্গি বিমান নিয়ে তার এয়ার ডিফেন্স সিস্টেমটাকে অকেজো বা বিকল বা এইজেড যেটাই বলি না কেন করে যে সাঁড়াশি হামলা চালানো নির্বিচারে, ইসলামিক রিপাবলিকান গার্ড বা নিউক্লিয়ার সায়েন্টিস্ট তো নয়, বিপুল পরিমাণ সাধারণ মানুষও প্রাণ দিয়েছে। আমরা যে ফিগারটা পাই এই ফিগারটাকে আমাকে যদি বলেন, এবং ইরানের মতো একটা রেজিমেন্টেড সোসাইটি থেকে যেসব ইনফরমেশন আসে সেটাতে প্রচুর ফিল্টার হয়। আপনার 2 সপ্তাহের মতো হামলায় মাত্র 600 মানুষ মারা গেছে বা 5000-এর বেশি আহত হয়েছে, এটা আমার কাছে একটু খুবই কনজারভেটিভ মনে হয়। তো আপনি যে প্রশ্নটা করছেন যে গাজা থেকে বা প্যালেস্টাইনের রিকগনিশনের জায়গা থেকে দৃষ্টি সরানো কিনা, ওয়ান অফ দ্য এলিমেন্ট এটা থাকতেই পারে, কিন্তু আলটেরিয়র মোটিভটা যে কি সেটা কিন্তু নেতানিয়াহু ডে 1 থেকে বলছিলেন। প্রথমটা কি যে তার পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা সামর্থ্য আছে, সেটা তারা হতে দিবে না। আর সেকেন্ড হলো রেজিম চেঞ্জ। তো এখন গোলের দিক থেকে যদি বলেন, লার্জার মিডল ইস্টার্ন ম্যাপে যদি আমি দেখি, ইরান ছাড়া ওখানে কেউ আর বাকি নেই। তাদের ইউএস ইসরায়েল অ্যাক্সিসে কিন্তু সবাই ঢুকে পড়েছে। তো ইরানই একমাত্র দেশ যে একা সবার সাথে যুদ্ধ করে করে ইসলামী বিপ্লবের পর এই অবস্থায় এসেছে। ইভেন নিশ্চয় আমরা যে 3জন আলোচনা করছি,
আমাদেরও প্রথম দিকে ধাক্কা লেগেছিল যেই ধাঁচের হামলা ইসরায়েল চালিয়েছিল ইরান শুয়ে পড়লো কিনা, কিন্তু এরপর যে সে প্রত্যাঘাতটা করলো, মিসাইল দিয়ে হামলা চালালো, আয়রন ডোম বলে ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম সেটা ছিল এক ধরনের মিথ, কেউ আয়রন ডোমকে ছুঁতে পারবে না। তার অনেকগুলা ইনস্টিটিউশনের স্ট্রাকচারে আঘাত করা হয়েছে, মন্ত্রীদের বাসভবনে গিয়েও লেগেছে। তো সব মিলিয়ে আমাকে যদি বলেন যে প্রশ্নটা অবশ্যই ওভারশ্যাডো হয়েছে এবং হারিয়েও গেছে, গত 2 সপ্তাহ নেই, আবার সেটা ফিরে আসতে আসতে ধরেন গত যুদ্ধবিরতির পরও কি সেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়ার নজরটা মিডল ইস্টে বা গাজা আছে, বিশেষ করে প্যালেস্টাইন সংকট বা গাজা, ততটা নেই। এখন আলোচনা বা কৌতূহলের মূল জায়গাটা হচ্ছে, আমাকে যদি বলেন আমরা এভাবে দেখি, এই অস্ত্রবিরতি ট্যানজিবল বা টেকসই হবে কিনা, নাম্বার 1, হলে ইরান সেখানে আসবে কিনা। এবং কালকে আমরা একটা খবরে সিএনএন একটা স্পেশাল রিপোর্ট দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে ইরানকে আলোচনার টেবিলে ফিরে আনতে এবং ইরান যাতে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় পারমাণবিক শক্তির ব্যবহার করবে এটা নিশ্চিত করার জন্য তারা $30 বিলিয়ন স্পেশাল প্যাকেজ দিবে। এই 30 বিলিয়নের পাশাপাশি আরেকটা ফিনান্সিয়াল প্যাকেজ নিশ্চয়ই আমরা জানি যে এমবার্গোর কারণে ইরানের প্রচুর আপনার টাকা পয়সা বলেন, অ্যাসেট বলেন, ফ্রিজ হয়ে আছে, ওইখান থেকে তারা আরও 6 বিলিয়ন দিবে। তার মানে হচ্ছে ইনিশিয়ালি 3টা পক্ষই কিন্তু বলছে, ইসরায়েলও বলছে তার জয় হয়েছে, আমরা তো পরিষ্কার বললাম ব্লান্টলি যদি দেখি তার জয় যে হয়েছে সেটা তো কোনো নিশ্চয়তা নেই। প্রথম কথা হচ্ছে পারমাণবিক সামর্থ্য ইরানের শেষ, এটা তো কেউ এখনও প্রমাণ দিতে পারেনি। 2, রেজিম চেঞ্জ, এটা একদম অ্যাবসার্ড, এটা যেটা ক্লেম করছিল সেটা তার হয়নি। আপনার B-2 বোমারু বিমান নিয়ে ট্রাম্প যে বলছেন ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে হামলা চালিয়েছে, এগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, এটা কিন্তু না। ইরান বলছে তাদের ক্ষতি হয়েছে, কিন্তু কতটা ক্ষতি তার প্রমাণ পায়নি। ঘুরে ফিরে আমি ওই জায়গায় আমার বক্তব্যটা এখানেই আপাতত শেষ করছি যে এই যে অস্ত্রবিরতি সেটা কতটা টেকসই হবে, ইরানকে আনা যাবে কিনা, সবার মনোযোগ কিন্তু ওখানে। এবং আলটিমেটলি উত্তর এক কথায়, হ্যাঁ, গাজা এবং প্যালেস্টাইন যে সংকট, যে ফিলিস্তিনের স্বীকৃতি, এই বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক মনোযোগ, আকর্ষণ সব কিছুর বাইরে রয়ে গেছে এবং এটা আরও কিছুদিন থাকলেও খুব অবাক হওয়ার কিছু থাকবে না। স্যার, আপনার কাছে আমি একটুখানি জানতে চাই যে ইরানের মানুষকে আসলে, মানে ইরানের যারা অধিবাসী রয়েছেন, আমরা তো বারবার খালি ওই যে যারা শাসক গোষ্ঠী আছেন তাদেরকে নিয়ে কথা বলি, তারা কি আসলে ইসরায়েলের এই আক্রমণকে শুধুমাত্র সরকার পতনের হিসেবেই দেখছেন বা রেজিম চেঞ্জ হিসেবে দেখছেন, নাকি পুরো ইরানের উপরে আক্রমণ হিসেবেই দেখছেন? খুবই অল্প কথায় একদম সোজা উত্তর হচ্ছে যে এই আক্রমণের পিছনে একটা অতি দীর্ঘ পটভূমিকা আছে। সরাসরি আক্রমণ ইসরায়েল করতে পারেনি বা করেনি, কিন্তু ইসরায়েলের সঙ্গে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হচ্ছে, আপনি যদি 10, 15, 20 বছর পেছনে যান, দেখবেন যে এদের জাতীয় নেতৃত্বের প্রত্যেকে যখন আন্তর্জাতিক দর্শক শ্রোতার জন্য কোনো কিছু বলেন এবং সেটা যদি এই স্ট্র্যাটেজিক বিষয়ে হয়, অর্থাৎ মধ্যপ্রাচ্যের শান্তি, যুদ্ধাবস্থা এগুলোর হয়, তাহলে কোনো না কোনো সময় তারা তাদের বক্তব্যে ডেথ টু ইসরায়েল বলবে। অর্থাৎ এই যে স্লোগানটা, এটা তাদের যে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি সেটাকেই প্রকাশ করে। তো সুতরাং এইটা বলা খুবই সোজা যে ইসরায়েলকে তারা কখনোই মেনে নেয়নি এবং ইসরায়েলের যে কোনো পদক্ষেপকে সবসময় ইরান দেখেছে ওইভাবে যে ইসরায়েল আমাদের অস্তিত্বের উপরে যে কোনো সময় তারা যে কোনোভাবে সম্ভব হামলা করবে এবং তার পেছনে বড় বড় শক্তি আছে, এটা তাদের দৈনন্দিন অভিজ্ঞতা। এবং সেখান থেকে এই দেশের সরকার তো বটেই, সাধারণ মানুষের ভিতরে আমি যদি খুব সঠিক হতে চাই তাহলে হয়তো কিছু সংখ্যক মানুষকে বাদ দিলে তাদের ভিতরে এটা একটা লিভড এক্সপিরিয়েন্স যে আমাদের সাথে ইসরায়েলের অ্যাকচুয়ালি কোনোভাবেই কোনো সম্বন্ধ থাকবার সম্ভাবনা নেই। এটা কারণ তারা যত দুর্দশার ভেতর দিয়ে যাচ্ছে, তারা মনে করে এদের সব কিছুর পেছনে আছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আমরা নাম শুনছি ইরান, ইসরায়েল এবং আমেরিকা, কিন্তু পাশাপাশি যে মুসলিম বিশ্বের দেশগুলো রয়েছে, স্পেশালি মধ্যপ্রাচ্য, তারাও তো নানাভাবে এখানে জড়িত হয়ে যাবেন নিশ্চয়ই। আমরা দেখেছি যে কাতারের যে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে
আক্রমণ করেছে ইতিমধ্যে ইরান। সো আমাকে একটু বলবেন যে এই কূটনীতিতে আসলে ইরান কতটা সক্ষমতা বা দেখাতে পেরেছে তাদের যোগ্যতার প্রমাণ, বা আপডেটটা আসলে কি স্যার, কিভাবে আসলে তারা জড়িয়ে আছেন? আলটিমেটলি কি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে কিনা, এটাও তো নিশ্চয়ই একটা প্রশ্ন থেকে যায়। যে তিনটে দেশের কথা বলা যায় তারাই অগ্রগণ্য। আপনি কাতারের কথা বলেছেন, বাহরেইন আছে এবং সৌদি আরব তো আছে। এদের সঙ্গে ইরানের যে সম্পর্ক, এই সম্পর্কের একটি প্রধান বিষয় হচ্ছে যে এই তিনটি দেশ এবং আরও আছে যাদেরকে অ্যাকচুয়ালি গালফ কান্ট্রি বলা হয়, তারা প্রত্যেকেই সুন্নি মুসলমান অধ্যুষিত, আর ইরান হচ্ছে শিয়া। তো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে তাদের ভেতরে একটা দ্বন্দ্ব অনেক আগে থেকেই আছে। তারপরে আছে ঐতিহাসিক কতগুলো বিষয় যেগুলোর ভেতরে এখন হয়তো আমাদের না গেলেও চলবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে ইরানের উত্থান, ইরানের 5000 বছরের প্রাক ইসলামিক যুগ ধরলে যে ঐতিহ্য, সংস্কৃতি এবং পারস্য সাম্রাজ্যের যে উজ্জ্বল দৃষ্টান্ত, সেগুলোর দিকে চিন্তা করলে পারস্যর উত্তরাধিকারী হিসেবে আজকের আধুনিক ইরান, বিশেষ করে ইসলামিক রিপাবলিকের পরে, তারা সব দিক দিয়ে যদি উন্নতি করে তাহলে এই অঞ্চলের যে সুন্নি মুসলমান দেশগুলো বেশিরভাগই হচ্ছে আমাদের সাধারণ হিসেবে নন ডেমোক্রেটিক, অগণতান্ত্রিক বলা যায়, অর্থাৎ পপুলার ডেমোক্রেসির মধ্যে তারা পড়ে না। এই রকম দেশগুলো সবসময় থ্রেটেন ফিল করেছে, তারা সবসময় মনে করেছে ইরানের উত্থান অর্থ হবে আমাদের জন্য একটা বিপদ। আমি একটু এজাজ ভাইয়ের কাছে যাই। এজাজ ভাই, এই যুদ্ধবিরতিকে কতটা আসলে আপনার, মানে এটাকেও কি কোনো ধরনের সান্ত্বনার বুলি বা একটা লোক দেখানোর ব্যাপার মনে হচ্ছে, নাকি সত্যিকার অর্থেই সকলেই এটার সমাধান চায় বলে এটার পরে একটা সমাধানের দিকে যাবে? আপনার কি মনে হয় আসলে এই যুদ্ধবিরতি কি স্থায়ী হবে কিনা, বা যুদ্ধবিরতি ফ্রুটফুল হবে কিনা? দেখুন, এটা ফ্রুটফুল হবে কি হবে না এটার জন্য তো শুধু, যেহেতু পার্টি তিনটা, আমি যদি বলি মূল পার্টি তো তিনটা, আমেরিকা, ইসরায়েল এবং ইরান। প্রত্যেকটা পার্টিকে তার নিজের জায়গাটা কনসলিডেট করার পাশাপাশি কিছু রিয়ালাইন করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। তো কেউ যদি কম বেশি করে সেটা টেকসই বা টেনজিবল হবে না। যেমন ইসরায়েল কিন্তু এখনও হুমকি দিচ্ছে যে সে আবার হামলা চালাতে পারে, এবং ইরানের নজিরটা তো আছে। তো এখন আমরা যদি বলি এই যে জুনের 13 তারিখ যে হামলাটা করলো, তার আগে যদি আমরা দেখি মিডল ইস্টে যে প্রক্সিগুলো ছিল, সেটা হুতি বলুন, হামাস বলুন, হিজবুল্লাহ বলুন, আপনার অক্টোবর 2023-এ হামাস যে ইসরায়েলে হামলা চালিয়েছিল, প্রায় 1200-র মতো লোক তারা খুন করে, 250 হোস্টেজ মানুষকে হোস্টেজ করেছিল। এরপর অক্টোবর আপনার 23 থেকে শুরু করে এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন, আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। পরের বছরের 24 অক্টোবর পর্যন্ত লাগাতার হামলা চালিয়েছে, মাঝখানে অক্টোবর 24, আর যদি আমি বলি এই বছরের প্রথম 5 মাস, ওই জুনের পর্বটা বাদ দিলে, ইসরায়েল কিন্তু কখনো বসে থাকেনি। এবং শুরুতে একটু আগে বলছিলাম 35,000 হামলা এই 20 মাসে। তো সেই জায়গাতে এটা নিয়ে কিন্তু এখনও প্রচুর সংশয় রয়ে গেছে যে এই অস্ত্রবিরতিটা কাজে দেবে কিনা। এবং সংশয় যদি না থাকতো, একটু আগেই তো আমি দুটো ফিগারের কথা বললাম, একটা হলো $30 বিলিয়ন, আর একটা হচ্ছে $6 বিলিয়ন। অর্থাৎ আমেরিকাও জানে যে তাকে আনতে হলে যে কিছু না কিছু একটা করতে হবে। আর ইসলামী বিপ্লবের পর 46 বছর ধরে একটা দেশ চরম বৈরী অবস্থার মধ্যে কিন্তু এগিয়ে গেছে, সে কিন্তু বসে থাকেনি। এবং আমি যদি তার পারমাণবিক সামর্থ্যের যে কথাটা বলা হচ্ছে, খুব ইন্টারেস্টিং বিষয়, শামীম ভাই একটু ভালো বলতে পারবেন। আমেরিকার মতো দেশ তারা কিন্তু ইন্টেলিজেন্সের উপর বা সিক্রেট সার্ভিসের উপর অনেক বেশি রিলাই করে, যেখানে গোয়েন্দা সংস্থা বলছে যে মার্চ মাসে যে তাদের কাছে এমন কোনো এভিডেন্স নাই যেটা থেকে এটা প্রমাণ করে যে ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করার কাছাকাছি চলে গেছে ইরান। তো ট্রাম্প নিজেই তার গোয়েন্দা সংস্থার রিপোর্টকে খারিজ করে দিয়ে এবং হামলাটা চালালো। আপনি 2 সপ্তাহের কথা বলছেন, বা এই যে 7 দিনের যে ডেডলাইনের কথা বলা হচ্ছিল, ওমান
আপনার ওমান এবং ইটালিতে মিলে 5 রাউন্ডের টকস হয়েছিল, ঠিক হামলার একদিন আগেই ট্রাম্প ঘোষণা করছেন যে ইরান তার ডেডলাইনটা মিস করেছে 60 ডেজে। IAEA এর ডিজি বলছে ইরান কমপ্লাই করছে না। এর 24 ঘন্টার মধ্যে হামলাগুলো, তার মনে হচ্ছে একটা সিনক্রোনাইজ এফোর্ট আমরা এখানে দেখি। তো সেই জায়গাতে আপনি যখন জিজ্ঞেস করেন বা আমাদের যখন প্রশ্ন জাগে যে অস্ত্রবিরতিটা টেকসই হবে কিনা, সেটা নিয়ে কিন্তু সন্দেহ অবিশ্বাস থেকেই যায় এবং থাকাটা খুব স্বাভাবিক। আরেকটা বিষয় হচ্ছে যে কথাটা বলছিলাম, 46 বছর ধরে অনেকটা কি পুরোপুরি একাই, মিডল ইস্টে তো তার কোনো ওই হিসেবে কোনো অ্যালাই নেই, যদিও কাতার এখানে নেগোশিয়েট করার কথা বলছেন, তারপরে ওমান এই টক্সগুলোতে তারা মিডিয়েট করেছিল, এবং শুধু মিসাইল এবং ড্রোন দিয়ে গত 2 সপ্তাহে সে ইসরায়েলকে যে কাউন্টার অ্যাটাকটা সে করেছে এবং তার যে জ্ঞান এবং বিজ্ঞানে যে ইরানের অগ্রগতি হয়েছে তাতে কিন্তু কোনো সংশয় নেই। এবং আমরা এটাও জানি কগনিটিভ সায়েন্টিফিক স্টাডিজ বলে যে বিজ্ঞানের নতুনতম শাখা, সেখানে কিন্তু ইরান অনেক বেশি এগিয়েছে। 22 কিংবা 23-এর একটা স্ট্যাটিস্টিক্সে বলছে ন্যানো টেকনোলজিতে ওদের 850-র বেশি ইউনিক রিসার্চ আছে এবং লিডিং সায়েন্টিফিক কান্ট্রিগুলোর মধ্যে প্রথম 10টার মধ্যে একটা হচ্ছে ইরান। এবং আমরা যদি দেখি একটা ডেটা আমি দেখছিলাম রিসেন্টলি একটা লেখায়, ইসলামী বিপ্লবের পরে এক ধরনের একটা কমন কল ছিল, যারা দেশের স্বার্থে জ্ঞান বিজ্ঞানের গবেষণায় পড়াশোনা করবেন। ওই সময়ে আজ থেকে 4 দশক আগে 40,000 অ্যাপ্লিকেশন দেখে তারা অনেক 8-7 নিয়ম করে দেখলো 40,000 আবেদন জমা পড়েছে। রিটেন টেস্টের পরে সেটা তারা নামিয়ে আনলো আপনার 10,000-এ। 10,000 থেকে পরে 1,400 অ্যাপ্লিকেন্টকে তারা চূড়ান্তভাবে বাছাই করেছিল এবং তাদের একটা উল্লেখযোগ্য অংশ গিয়েছিল ইটালির ইউনিভার্সিটি অফ ট্রিস্টে বলে একটা প্রতিষ্ঠান আছে, যেখানে কিন্তু নিউক্লিয়ার সায়েন্সে অ্যাডভান্স স্টাডিজে খুবই ভালো। তো এই উদাহরণটা আমি এভাবে বলছি, একটু আগে শামীম ভাই বললেন তাদের এয়ারফোর্স অনেকটা এইজেড, এয়ার ডিফেন্স সিস্টেমটা ভালো না, শুধু মিসাইল এবং ড্রোন দিয়ে একটা দেশ যে লড়াই করতে পারে, ইরান তার একটা ক্লাসিক এক্সাম্পল। যদিও এই লড়াই থেকে দুই পক্ষে শেখার অনেক কিছু আছে, যে মোসাদ ইরানের টেরিটরিতে ঢুকে এবার যে আপনি হত্যার কথা বললেন 9 জন, তো আমি গতকালকের একটা লেখায় পড়ছিলাম ইসলামিক রিপাবলিকান গার্ডের উপরের দিক থেকে অন্তত 30 জন জেনারেলকে তারা খুন করেছে। আমরা বিজ্ঞানী তো অল্প কয়েকজনের কথাটাই জানি এবং শেষের দিকের ডেথ ফিগার, ক্যাজুয়ালিটি এগুলো কিন্তু ক্লিয়ার না। তো সেই জায়গায় দুপক্ষের কিন্তু লেসনও আছে অনেক কিছু এবং দুপক্ষেরও ঘুরে দাঁড়ানোর মতো, এবং তাদের এই যে হামলাটা হলো, হামলা থেকে শিক্ষা নেওয়া, বিশেষ করে ইরানের টেরিটরিতে ঢুকে মোসাদ যেটা করেছে এটা কিন্তু একটা অভাবনীয়, এটা একদিন দুদিনে হয়নি। এবং এটা এমনও মনে করা হয় সেটা রিপাবলিকান গার্ড হতে পারে বা সরকারের কাঠামোতে উপরের দিকে মোসাদ পেনিট্রেট করেছে। পেনিট্রেট যদি না করে ঢুকে তারা ঘরে ঢুকে মানুষগুলোকে খুন করেছে। এবং বলা হচ্ছে কিছু মোবাইল ভ্যান বা গাড়িতে ড্রোন বানিয়ে ড্রোন অপারেট করা যায়, এমন জিনিসও কিন্তু এবারের যুদ্ধে এসছে। তো এমন একটা অবস্থার মধ্যে এবার যে মাত্রাটা দেখা গেছে সেটা কিন্তু অভাবনীয়। স্যার, আপনার কাছে জানতে চাইবো যে যেমনটি এজাজ ভাই বলছেন, আমরা সবাই বলি যুদ্ধ নয় শান্তি চাই, সবাই কি সেটা চাচ্ছে ইরান ইসরায়েলের বেলায়, নাকি এই যুদ্ধ আসলে দীর্ঘস্থায়ী হতে হবে, নাকি সত্যিকার অর্থেই যুদ্ধটা শেষ করার চেষ্টা আসতে পারে যারা আসলে সত্যিকার অর্থে ভূমিকা রাখতে পারবেন তাদের পক্ষ থেকে? না, দেখুন এই যুদ্ধ তো একটা খণ্ডকালীন, মানে যেটাকে ওয়ান অফ বলে এরকম যুদ্ধ নয়, এটি একটি অত্যন্ত লম্বা সময়ের, পূর্বে বিভিন্নভাবে সংগঠিত হয়েছে ওই অঞ্চলে, সেরকম একটা যুদ্ধের বিশেষ পর্যায়ে বলা যেতে পারে, যেখানে ইসরায়েল সরাসরি ইরানের ভূমিতে আঘাত করতে পেরেছে। কিন্তু এটা নতুন কোনো যুদ্ধ ওই হিসেবে নয়, এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে আমরা যখন যুদ্ধবিরতির কথা বলি, যুদ্ধবিরতি খুব সাম্প্রতিক যে ইতিহাস তাতে কিন্তু যুদ্ধবিরতি আমরা এই অঞ্চলেরগুলো যদি দেখি তাহলে যেমন গাজা, এই ধরনের ক্ষেত্রে যুদ্ধবিরতি বলতে তেমন কিছু আমরা দেখিনি যে একটা লম্বা সময় ধরে চলছে। এটা খুব অল্প সময়ের ভেতরেই, বিশেষ করে ট্রাম্প সাহেব আসার পরে অল্প সময়ের ভিতরে যে যুদ্ধবিরতি গাজায় ছিল সেটা উনি, তারপরে ধরুন ইরানের সঙ্গে উনি 5 রাউন্ড আলাপ আলোচনা করলেন, তারপর হঠাৎ করে এমন কিছু দাবি দিলেন যে দাবি আগের আলোচনার যে মানে ক্রম তার সঙ্গে যায় না। কারণ যে আলোচনা
2015 সালের ওই চুক্তির পর থেকে বিভিন্নভাবে চলে আসছে, সেটা কি করে 60 দিনের মাথায় একটা সময়সীমা দিয়ে আমরা আশা করতে পারি যে এটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ সব কিছু। তো অর্থাৎ কি না, এখানে যুদ্ধবিরতি টেকসই হবে এটা বলা তো কোনো উপায় নেই, কিন্তু টেকসই না হওয়ার যে কারণগুলো সেগুলো নিয়ে, সেগুলো সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলতে পারি। স্যার, এই যুদ্ধের পুরো পৃথিবীতে এই যুদ্ধের প্রভাব কি পড়বে আসলে, মানে হাও আমরা দূরে থেকেও আমরা যে আলোচনা করছি আমরা আসলে কিভাবে এফেক্টেড হব, পৃথিবীতে থেকে তো আসলে একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকা যাবে না নিশ্চিত। যেমন ধরুন গাজা, হ্যাঁ গাজাতে তো আর ঠিক যুদ্ধ হয়নি, একপক্ষীয় একটা হামলার ব্যাপার, সেখানেও এত দূর থেকে আমরা প্রত্যেকেই মনে করেছি যে এটা কি করে চলছে এতদিন ধরে, কিন্তু চলছে। তো তার মানে হচ্ছে যে আমরা ধরে নিতে পারি যে যখন আমাদের এই ধরনের দেশ যেগুলো মুসলমান অধ্যুষিত, হ্যাঁ সেখানে আমরা একটা সিম্প্যাথির মতন একটা ভাব নিজেদের ভেতরে পাই, কিন্তু আসলে সরাসরি কিন্তু আমরা ওইভাবে এফেক্টেড হইনি। হতাম যদি এখানে যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে বা যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তার সাথে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক বিষয়গুলো জড়িয়ে সেভাবে ছিল না। থাকলে আমরা গাজার ক্ষেত্রে আমরা অনেকভাবে এফেক্টেড হতাম, মানুষ হিসেবে আমরা মানবিকভাবে আসলে এটা হচ্ছে। তেমনি এই ইরানের ব্যাপারেও তাই বলা যায় যে আমরা যে পর্যন্ত না ওইভাবে, যেমন হরমুজ প্রণালী যদি বন্ধ করে দিত তাহলে আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা বোধহয় আমরা অতি শীঘ্র এরকম কিছু দেখব না। এতে আরো 2-3টে পরাশক্তি হয়ে উঠতে পারে এরকম দেশের কথাও চিন্তা করতে হবে। এজাজ ভাই, এক কথা যদি বলেন, আপনিও কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা দেখেন? না, এই মুহূর্তে এমন কোনো আশঙ্কা মানে আমি মনে করি না। ওকে, দ্যাটস নাইস। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। নিশ্চয়ই আরো কথা হবে, আমাদের সময় যেহেতু সংক্ষিপ্ত, অন্য দিন আলোচনা করতে হবে। আজকে অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের। আমরা আসলে যুদ্ধ নয় শান্তি চাই, এই নীতিতেই বিশ্বাসী হতে চাই, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যখন মানুষের প্রাণ যায় বা মানুষ বিপর্যস্ত থাকে, সে যে দেশেরই হোক না কেন, পরাশক্তিরই হোক কিংবা কোনো ছোট নিরীহ দেশেরই হোক, সো মানুষ তো মানুষই হয়। আমরা চাই যে এই যুদ্ধবিরতি স্থায়ী হোক এবং যুদ্ধটাই আসলে শেষ হয়ে যাক, পৃথিবীতে সকল মানুষ শান্তিতে থাকুক, এই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।